ভোরের কুয়াশা তখনও পুরো কাটেনি। হায়দ্রাবাদের ছাতনাপল্লী আন্ডারপাসের কাছে 4 জন দাঁড়িয়ে সেই জায়গাতেই যেখানে কয়েকদিন আগেই তারা এক তরুণীকে গ্যাংরেপ করেছিল। আতঙ্কে তাদের রক্ত যেন জল হয়ে গেছে, কারণ পিছনে দাঁড়িয়ে আছে অন ডিউটি অকুতোভয় হায়দ্রাবাদ পুলিশ। তারা খুব ভালোভাবে জানে তাদের কি করতে হবে। হঠাৎ গুলির শব্দ, মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে 4 অভিযুক্ত। অনেকের চোখে জাস্টিস সার্ভ উইদিন টাইম। কিন্তু কি ছিল এই ঘটনা? কেন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল? কেন আইন, পুলিশি পদক্ষেপ এবং মানবাধিকার নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক? আজ আমরা জানবো ভারতের অন্যতম এক আলোচিত এবং ডিস্টার্বিং ব্রুটাল কেসের ব্যাপারে। ক্রাইম জার্নালে যার নাম হায়দ্রাবাদ ভেটেরিনারিয়ান রেপ অ্যান্ড মার্ডার কেস। দু 2019 সালের 27শে নভেম্বর রাত হায়দ্রাবাদের উপকণ্ঠে ঘটে যায় এমন এক মর্মান্তিক ঘটনা যা পুরো দেশকে নাড়িয়ে রেখে দেয়। যেহেতু ধর্ষণ মামলায় ভুক্তভোগীর প্রকৃত নাম প্রকাশ করা আইনত এবং নৈতিকভাবে অনুচিত, তাই আমরা এই ভিডিওতে তাকে দিশা নামে উল্লেখ করব। মাত্র 26 বছর বয়সী দিশা পেশায় ছিলেন একজন সরকারি ভেটেরিনারি ডাক্তার। হায়দ্রাবাদের শামশাবাদ এলাকায় তিনি পরিবার সহ বাস করতেন এবং কর্মরত ছিলেন কোল্লুর ভেটেরিনারি হাসপাতালে। সেদিন সন্ধ্যায় গাচিবৌলি থেকে মেডিকেল চেক আপ সেরে ফেরার পথে তিনি নিজের স্কুটারটি টন্ডুপল্লী টোল প্লাজার কাছে পার্ক করেন। স্থানটি ছিল আউটার রিং রোডে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঠিক রাত 9টা 18 মিনিটে তিনি লক্ষ্য করেন স্কুটারের পিছনের টায়ার ফ্ল্যাট। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তার বোনকে ফোন করে জানান যে আশেপাশে কিছু লরি ড্রাইভার ঘোরাঘুরি করছে এবং তিনি ভয় পাচ্ছেন। ঠিক সেই সময় 16 বছর বয়সী এক লরি ড্রাইভার মোহাম্মদ আরিফ এবং আরও 3 জন সাহায্যের প্রস্তাব নিয়ে আসে। প্রথমে ঘটনাটি সাধারণ বলে মনে হওয়ায় পরবর্তী 2-3 ঘন্টায় যা ঘটে তা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় রূপে চিহ্নিত হয়। এই রাত শুধু একজন তরুণ চিকিৎসকের জীবনই কেড়ে নেয়নি, বরং ভারতের নারী নিরাপত্তা নিয়ে এক গভীর প্রশ্ন তুলে দিয়েছিল। ঘটনার পরের অংশ আরও ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো। তদন্তে প্রকাশ লরি ড্রাইভার মোহাম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চিন্তা কুন্তা চেন্না কেশবলু, এই 4 জন টন্ডুপল্লী টোল প্লাজার কাছেই দিশাকে ফাঁদে ফেলে। স্কুটারের টায়ার ইচ্ছাকৃতভাবে ফাঁকা করে তাকে অসহায় অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পুলিশি তদন্ত এবং 29শে নভেম্বর প্রকাশিত হিন্দু প্রতিবেদন অনুযায়ী সাইবরাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজনার জানান, অভিযুক্তরা প্রথমে তাকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। মুখ এবং নাক চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ ছিল, শিবা স্কুটার মেরামতের অজুহাতে ফিরে এসে আবার নির্যাতনের অংশ নেয়। খুনের পর তারা লাশটি একটি লরিতে তোলে। সেখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরে সাদনগরের ছাতনাপল্লী আন্ডারপাসের কাছে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে সেখানে দেহে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়। 28শে নভেম্বর সকালে স্থানীয়রা পুড়ে যাওয়া দেহটি দেখে পুলিশে খবর দিলে সমস্ত ঘটনাটি সামনে আসতে থাকে। এক রাতের মধ্যে ঘটে যাওয়া এই ব্রুটালিটি পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। 28শে নভেম্বর 2019 ভোর গড়িয়ে সকাল, শারদানগর ছাতনাপল্লী আন্ডারপাসের কাছে কয়েকজন পথচারী একটি অর্ধদগ্ধ দেহ দেখতে পান। পরে পুলিশ নিশ্চিত করে প্রায় 70% পুড়ে যাওয়া সেই দেহটি 26 বছরের দিশার। জায়গাটা ছিল হায়দ্রাবাদ শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ের পাশে একটা নির্জন আন্ডারপাস। 29শে নভেম্বর 2019-এ প্রকাশিত হিন্দু প্রতিবেদন অনুযায়ী এই দেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে ফেস আইডেন্টিফিকেশন অসম্ভব হয়ে পড়ে। পরিবারের লোকেরা গলায় থাকা একটি গণেশের লকেট এবং সাদা স্কার্ফ দেখে শনাক্ত করেন। এই ছোট্ট দুটি বস্তুই হয়ে ওঠে মেয়ের শেষ পরিচয় চিহ্ন। এদিকে তদন্তে জানা যায় স্কুটিরটি ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কোথুর এলাকায় ফেলে রাখা হয়েছিল। তার মোবাইল ফোন ও পার্স নিখোঁজ ছিল। টন্ডুপল্লী টোল প্লাজার কাছে উদ্ধার হয় ভিকটিমের জামা কাপড়, হ্যান্ডব্যাগ, জুতো এবং একটি মদের বোতল, যা ঘটনার পরিকল্পিত দিকটি স্পষ্ট করে। ঘটনার আগের রাতে প্রায় 11টার সময় পরিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি দায়ের করেন। কিন্তু তখনও কেউ ভাবেনি কয়েক ঘন্টার মধ্যে এই নিখোঁজ ডায়েরি পরিণত হবে এক জাতীয় ক্ষোভের বিস্ফোরণে।
লাশ উদ্ধারের পরেই তদন্তে নামে সাইবারাবাদ পুলিশ। টন্ডুপল্লী টোল প্লাজা এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে ভিকটিমের স্কুটারের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় কয়েকজন লরি শ্রমিককে। পাশাপাশি মোবাইল টাওয়ার ডাম্প এবং কল রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের লোকেশন ট্র্যাক করা হয়। 29শে নভেম্বর 2019-এ 4 অভিযুক্তকে তেলেঙ্গানা কর্ণাটক সীমান্তের কাছাকাছি নারায়ণপেট জেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা ছিলেন মোহাম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চিন্তাকুন্তা চেন্নাকেশবুলু। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা অপরাধের কথা স্বীকার করে। ফরেন্সিক রিপোর্ট ঘটনাটিকে আরও স্পষ্ট করে তোলে। 14ই ডিসেম্বর দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয় যে ভিকটিমের স্কার্ফ এবং আন্ডারগার্মেন্টে পাওয়া সিমেনের ডিএনএর সাথে এই 4 জনের ডিএনএ মিলে যায়। পুড়ে যাওয়া দেহ শনাক্ত করতে স্টারনাম বোন থেকে সংগৃহীত ডিএনএ ভিকটিমের পরিবারের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। পোস্টমর্টেম রিপোর্টে আরও উল্লেখ ছিল দেহে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে, যা তদন্তকারীদের মতে অপরাধের সময় জোরপূর্বক ড্রিঙ্ক করানো বা অন্য কোনোভাবে শরীরে প্রবেশ করানো হতে পারে। এই প্রমাণগুলো শুধু অভিযোগকে শক্তিশালী করেনি, বরং দেশ জুড়ে ক্ষোভের আগুনকে আরও প্রজ্বলিত করেছিল। গ্রেপ্তারের পর দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ হয়। নিউ দিল্লি, যন্তর মন্তর থেকে শুরু করে হায়দ্রাবাদ, সবখানেই বিক্ষোভ, মোমবাতি মিছিল, আর একটাই দাবি ওঠে, ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, সংসদেও বিষয়টা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। এরপরেই আসে নাটকীয় মোড়। 6 ডিসেম্বর 2019 ভোর আনুমানিক 5:45 থেকে 6:15 4 অভিযুক্তকে ছাতনাপল্লী আন্ডারপাসে নিয়ে যাওয়া হয় ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের জন্য। সেখানেই পুলিশ দাবি করে অভিযুক্তরা হঠাৎ পালানোর চেষ্টা করে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালানো হয় এবং 4 জনই এই এনকাউন্টারে নিহত হয়। সাইবারাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার সেদিন সাংবাদিক বৈঠকে বলেন, অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে আক্রমণ করেছিল, আত্মরক্ষাতেই গুলি চালানো হয়। ঘটনাস্থল ছিল সেই একই আন্ডারপাস যেখানে কয়েকদিন আগে সেই অর্ধদগ্ধ দেহ পাওয়া গেছিল। এই এনকাউন্টারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ প্রকাশ্যে পুলিশকে অভিনন্দন জানায়। অনেকেই একে তাৎক্ষণিক ন্যায় বিচার বলে আখ্যা দেন। থানার সামনে মিষ্টি বিতরণ, ফুল ছোড়া, এমন দৃশ্য দেখা যায়। সাধারণ মানুষের একাংশের মনে হয়েছিল এই ঘটনার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে পুলিশ ভিকটিমকে জাস্টিস দিয়েছে। তবে বিতর্ক থামেনি। পরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিযুক্ত তদন্ত কমিশন 2022 সালে তাদের রিপোর্টে ঘটনাটিকে ফেক এনকাউন্টার বলে উল্লেখ করে এবং 10 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খুনের মামলা দায়েরের সুপারিশ করে। ফলে এই অধ্যায় আজও প্রশ্নবিদ্ধ। এটা কি তাৎক্ষণিক ন্যায় বিচার নাকি আইনের সীমা ছাড়িয়ে যাওয়ার এক সিদ্ধান্ত? কিন্তু সেই ভোরের গুলির শব্দ গোটা দেশকে জানিয়েছিল এই ঘটনার রেশ এত সহজে মেটবার নয়। এনকাউন্টারের পর জনমত এবং রাজনৈতিক চাপ এক নতুন দিকে মোড় নেয়। ঘটনার পর অন্ধ্রপ্রদেশ সরকার দ্রুত কঠোর আইন নিয়ে আসার ঘোষণা করেন। ডিসেম্বর 2019-এ পাশ হয় অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট, যেখানে ধর্ষণের মামলায় 21 দিনের মধ্যে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয় এবং নৃশংস অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। যদিও পরবর্তীতে আইন এবং সাংবিধানিক জটিলতা নিয়ে বিতর্ক ওঠে। একই সময়ে মানবাধিকার সংগঠনগুলো সুর তোলে। 14 ডিসেম্বর 2019 তারিখে দ্য হিন্দু সহ বিভিন্ন প্রতিবেদনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে প্রশ্ন তোলা হয়। তাদের মতে বিচার বহির্ভূত এনকাউন্টার আইনের শাসনের পরিপন্থী। তবুও সাধারণ মানুষের এক বড় অংশ এনকাউন্টারকে সমর্থন করে। তাদের যুক্তি ডিলে নয়, দ্রুত ও কঠোর অ্যাকশনই অপরাধ রোধে কার্যকর। এই ঘটনায় সংবাদ মাধ্যমে হায়দ্রাবাদ নির্ভয়া নামে পরিচিত হয়ে যায়, যা 2012 সালের দিল্লির ঘটনার স্মৃতি উস্কে দেয়। এক তরুণ চিকিৎসকের মর্মান্তিক পরিণতি, তারপর ক্ষোভ, আইনি পরিবর্তনের ডাক, সব মিলিয়ে এটি শুধু একটি ক্রাইম স্টোরি নয়, বরং ভারতের বিচার ব্যবস্থা, পুলিশি ভূমিকা ও নারীর নিরাপত্তা নিয়ে এক জাতীয় আত্মসমালোচনার অধ্যায়। শেষ প্রশ্নটি আজও থেকে যায়, ন্যায় বিচার কি শুধু শাস্তি নাকি আইনের ভিত আরও মজবুত করা? তাই এই গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় নতুন এক আলোচনার পথ। এই ভিডিও নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।